আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মিশেক, জি। আরো কিছুটা সময় থাকবে? মুহূর্তেই মন ভালো হয়ে যায় নাফিয়ার। ঠোঁটে হাসি টেনে সম্মতি দিয়ে রেলিং ধরে আফিমের পাশেই দাঁড়ায় সে। আফিম নাফিয়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে ওঠে, সে সামথিং অ্যাবাউট ইউ। কি বলবো? কথাটি বলে কিছুটা সময় নাফিয়া নিজেই বলে ওঠে, আমি তো খুব সাধারণই, বিশেষভাবে নিজেকে উপস্থাপন করবার মতো কিছুই নেই। সাধারণ অন্য সব মেয়েদের মতোই একটি মেয়ে, তবে যে সকল জিনিস অন্য সব মেয়েদের থেকে আলাদা আমায় নাফিয়া বানায় তা হলো আমার চিন্তাধারা। আমি কখনোই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করি না, তাই আমার মাঝে হিংসে নেই। আমি কখনো নিজেকে নিয়ে গর্ব করি না বা নিজের বুদ্ধিমত্তা বা অর্জন সমূহ নিয়ে গৌরব অনুভব করি না। সব কিছুই আল্লাহর নিয়ামত মনে করি, তাই আমার মাঝে অহংকার নেই। আমার মাঝে নিরাশা বা হতাশা কাজ করে না, কারণ আমি জানি আমার ভাগ্যে যা আছে তা হবেই। রাতের পরে দিন আসবেই, নিয়ত সৎ থাকলে বিপদ কাটবেই। আমি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করি না, কারণ আমি বিশ্বাস করি কার্মা বলে একটি জিনিস আছে। আমার এইসব গুণাবলী আমাকে অন্যান্য মেয়েদের থেকে আলাদা নাফিয়া বানায়। কিছুটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রয় আফিম নাফিয়ার দিকে। এই মুহূর্তে নাফিয়াকে আফিমের বড্ড অসাধারণ মনে হচ্ছে। হয়তো নাফিয়া অতি সাধারণ, তবে কিছু ক্ষেত্রে অতি সাধারণ হওয়াটাও অসাধারণ বিষয়। আফিম ঠোঁটে আলতো হাসি রেখে বলে ওঠে, তবে তোমাকে অতি সাধারণ বলা উচিত নাকি অসাধারণ? অতি সাধারণ। আবারও দুজন চুপ। নীরবতা কাটিয়ে নাফিয়া বলে ওঠে, অনুমতি পেলে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাইছি। কি প্রশ্ন? আপনি এখনো আপনার প্রাক্তনকে মনে করেন? ও আমার ভালোবাসা ছিল না। মানে? ও আমার বিজনেস পার্টনার ছিল। ওদের কোম্পানিটা আমাদের মতো বড় এবং প্রভাবশালী ছিল না। ব্যবসায় লস করে এবং ব্যাংক ওদের নামে কেস করে। ওদের এমন দুঃসময় আমি ওদের কোম্পানি প্রজেক্টে টাকা ইনভেস্ট করি এবং নিজের কর্মচারী এবং শ্রম দিয়ে প্রজেক্টটা সফল করি। ফলে ওর এবং আমার উভয় ব্যবসায়ী লাভ হয়। হয়তো এতে ওর আমার প্রতি দুর্বলতা তৈরি হয়। তারপর ওই আমাকে প্রথম প্রপোজ করেছিল, রিজেক্ট করে দিয়েছিলাম, কিন্তু ও পিছু ছাড়েনি। পুরো মাস পিছনে লেগে থেকে অনুরোধ করে আমি যেন ওকে একটি সুযোগ দিই। আমার জীবনেও কেউ ছিল না, তাই ভেবে দেখলাম ওকে একটা সুযোগ দেওয়াই যায়। তারপর ওর সাথে সম্পর্ক, কথায় কথায় গায়ে ঢলে পড়া, স্পর্শ করা, লাগাম ছাড়া কথা, এসব খুব বিরক্তি ছিলাম। ওকে সহ্য করাই কঠিন হয়ে পড়েছিল। তাই জন্য ওকে ব্রেকআপের কথাগুলো বলি। আর সেদিন নিজের চরিত্রে দোষ ঢাকতে আমায়। কথাটি আর শেষ করতে পারে না আফিম। শেষ বাক্যটি বলার সময় আফিমের কণ্ঠস্বরের পরিবর্তন লক্ষ্য করে নাফিয়া। এ বাক্যটি বলার সময় ভীষণ রেগে যায় আফিম। নাফিয়া প্রসঙ্গ পাল্টাতে বলে ওঠে, বাহ, মানুষ আপনার সাথে জোর করে প্রেম করে, আর এদিকে আমি জন্মগত সিঙ্গেল। ঠোঁট উল্টে কথাটি বলে নাফিয়া। আফিম নাফিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, প্রেম করনি? ছেলে বন্ধু ছিল? একটাও না। কেন? ছেলেদের সাথে মিশাটা আমার পরিবার পছন্দ করতো না, আর আমিও ব্যক্তিগতভাবে অপছন্দ করি। অবাক হয়ে আফিম, তবে কিছু বলে না। সকালে দাদিকে পত্রিকার কিছু প্রতিবেদন পড়ে শোনাবার পর নাফিয়া সানিয়া বেগমের সাথে ছুটির বিষয়ে কথা বলতে তার কক্ষের দিকে অগ্রসর হয়। দরজার বাইরে হতে অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করতেই সানিয়া বেগম তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি ব্যাপার আজ হঠাৎ আমার কক্ষে? আগে কখনোই তো এমুখো হওনি। ঠোঁটে হাসি ফুটিয়ে নাফিম বলে ওঠে, একটি বিষয়ে অনুমতি নিতে এলাম, সেই সাথে একটু গল্প করতে যদি সম্মতি দেন। দিচ্ছি, বসো। নাফিয়া সানিয়া বেগমের পাশে সোফায় বসে বলে ওঠে, আসলে আমার কিছুদিনের জন্য ছুটি প্রয়োজন। আম্মু খুব করে বলল কাল রাতে, তাকে না করতে ব্যর্থ হয়েছি। স্বাভাবিক, 3 মাসের বেশি হয়ে গেছে এসেছো, আর একদিনের জন্য দেখা করতে যাওনি। কবে যেতে চাইছো? আজ অথবা কাল। আজই যেও। জি আচ্ছা। তবে ছুটি কিন্তু বেশি পাবে না, বলে দিচ্ছি। এই 3 মাসে আমাদের পরিবারের একজন সদস্যের পরিণত হয়েছো। খুব লক্ষ্মী একটা মেয়ে তুমি। ঠোঁটে হাসি নিয়ে নাফিয়ার মাথায় হাত বুলে কথাটি বললেন সানিয়া বেগম। নাফিয়াও ঠোঁটে হাসি টেনে নেয়। ধন্যবাদ আন্টি। আপনারা সবাই অতিরিক্ত ভালো হয় সবাইকে আপন করে নেয়। ভালো মানুষগুলো তাদের আশেপাশের মানুষগুলোকেও ভালোভাবে। ঠোঁটে হাসিটা অব্যাহত রাখেন সানিয়া বেগম। হঠাৎ নাফিয়া কিছু একটা মনে হতেই বলে ওঠে, আন্টি, যদি কিছু মনে না করেন তবে একটি প্রশ্ন ছিল।
হ্যাঁ বলো। আঙ্কেলকে একবারের জন্য দেখলাম না, আসলে। নাফিয়ার কথা শেষ হবার আগে সানিয়া বেগম বলে ওঠেন, ইউএসএতে আছে উনি, নিজের বউ ও কন্যা সন্তানকে নিয়ে। জি। ভালো বনিবনা না হয় আফিফ ছোট থাকতে আমরা আলাদা হয়ে যাই, কিন্তু আফিফের সাথে তার বাবার সম্পর্ক খুব ভালো, কারণ আমি কখনোই চাইনি আমার সন্তানের উপর আমার ব্যক্তিগত জীবনের কোনো প্রভাব পড়ুক। আফিমকে সবসময় তার বাবার ভালো দিকগুলো বলেছি এবং কখনো ওর বাবার প্রতি ক্ষোভ জমতে দেইনি। আপনার মতো এত ভালো মানুষের সাথে কারো বনিবনা না হয়েও থাকতে পারে? উত্তরে আলতো হেসে সানিয়া বেগম বলে ওঠে, তুমি যতই ভালো হও না কেন পৃথিবীর যে কোনো মানুষের জন্য তুমি উপযুক্ত হবে না। উনিও খুব ভালো একজন মানুষ, কিন্তু তার জন্য আমি এবং আমার জন্যই সে উপযুক্ত জীবন সঙ্গী না। উত্তরে কিছু বলে না নাফিয়া। সানিয়া বেগমের কথায় যুক্তি খুঁজে পাচ্ছে সে, কিন্তু এই বিষয়টি নিয়ে সে গভীরভাবে ভাবতে চায়। একই সাথে রয়ে যদি সেথায় মানসিক প্রশান্তি না থাকে, তবে একসাথে থাকাটা বৃথা নয় কি? 24 বছর আগে এই প্রশ্ন জেগেছিল সানিয়া বেগমের মনে। এর উত্তর খুঁজে পাওয়ার পরেই তিনি আফিমের বাবা আরহান ইমরানের সাথে বিচ্ছেদের সিদ্ধান্তে উপনীত হয়। তাদের বিয়েটা হয়ে গিয়েছিল পারিবারিকভাবে। বিয়ের আগে তারা শুধু একে অপরের রূপ এবং কিছু গুণাবলী সম্বন্ধে জানারই সুযোগ পেয়েছিলেন। অতঃপর বিয়ের পর পরিলক্ষিত হয় প্রতিটি জিনিসে তাদের ভিন্ন মত, তাদের মুগ্ধতা ভিন্ন জিনিসে। সব জিনিসে দুজনের ভিন্ন মত হওয়ায় একজনকে তো সমঝোতা করতেই হতো, আর সেই একজনটা ছিলেন সানিয়া বেগম। নিজের ইচ্ছে, চাওয়া পাওয়া সব কিছু নিজের মাঝে চেপেছিলেন, আরহান সাহেবের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিলেন। হয়তো এটিই তার সবচেয়ে বড় ভুল ছিল। একটি সম্পর্কে যখন সবসময় একতরফা সমঝোতা হয়, তখন সমঝোতা করা মানুষটির অনুভূতির মৃত্যু ঘটে। সে মানুষটি কখনোই সে সম্পর্কে থেকে খুশি থাকতে পারে না, আর যে মানুষটি নিজেই খুশি নয় সে অন্যকে কিভাবে খুশি রাখবে? আরহান সাহেব স্ত্রী হিসেবে যেরূপ নারী চেয়েছিলেন তেমনটি তো মোটেই ছিলেন না সানিয়া বেগম। তাই মনের দিক দিয়ে সেও এই সম্পর্কে সুখে ছিলেন না। এর মানে এমনটি মোটেও নয় যে তিনি সানিয়া বেগমের সাথে কোনো খারাপ ব্যবহার করতেন বা সানিয়া বেগমকে স্ত্রী হিসেবে যোগ্য মূল্য বা সম্মান করেননি। আফিমের বয়স যখন 10 বছর, সানিয়া বেগম একটি কঠিন সিদ্ধান্ত নেন। একটিই তো জীবন, একে সমঝোতা বা বিনা সুখ প্রশান্তিতে কাটিয়ে দেওয়াটা বোকামি মাত্র। তাই তিনি আরহান সাহেবকে তালাকের প্রস্তাব দেন। এই প্রস্তাবে আরহান সাহেব প্রথমে অবাক হলেও পরে সম্মতি দেন। অতঃপর নিজের বিদেশ যাওয়ার ইচ্ছেতে বিদেশে গমন করেন। তার 2 বছর পর আরহান সাহেব তার মাকে জানান তিনি ওখানে এক বাংলাদেশি মেয়েকে পছন্দ করেছেন এবং বিয়ে করতে চান। সানিয়া বেগম এবং আরহান সাহেবের মাঝে পার্থক্য এতটুকুই যে আরহান সাহেব তার নতুন জীবন সঙ্গীর মাঝে সুখ খুঁজে নিয়েছেন এবং সানিয়া বেগম সুখ খুঁজে নিয়েছেন নিজের পুত্রের মাঝে। সানিয়া বেগম আফিমকে শিখিয়েছেন সৎ মাকেও সম্মান করতে এবং নিজের সৎ বোনকেও আদর করতে। সানিয়া বেগম কখনোই আফিমের কাছে এসব বিষয়ের জটিলতা উপস্থাপন করেননি, বরং এই সকল বিষয় তিনি যথেষ্ট চতুরতা ও বুদ্ধিমত্তার সাথে আফিমের কাছে সহজ এবং স্বাভাবিক বিষয় হিসেবে উপস্থাপন করেছেন। সেই সাথে তিনি কখনোই আফিমকে নিজের কষ্টের প্রত্যক্ষদর্শী করেন নাই, বরং আফিমের মনে তার পিতার প্রতি সম্মানটা যেন বজায় থাকে সেই বিষয়টির প্রতি লক্ষ্য রেখেছেন। এসবের একটি কারণ, তা হলো সানিয়া বেগম কখনো চাননি তার ছেলে কোনোভাবে কষ্ট পাক বা তার ছেলের মনে এসব বিষয়ে কোনোভাবে দাগ কাটুক। মায়ের কষ্ট কোনো সন্তানই সহ্য করতে পারে না। তাই হয়তো আফিমের তার পিতার প্রতি ক্ষোভ বা বিরূপ ধারণা তৈরি হতো, যা একটি শিশুর মনের ওপর খারাপ প্রভাব ফেলে। আফিমের মায়ের বুদ্ধিমত্তা এবং সচেতনতার জন্যই আফিমের শৈশবে তার পিতামাতার আলাদা হওয়ার যেমন গাঢ় ও বাজে প্রভাব পড়েনি, এবং সেই সাথে আফিমের এসব বিষয়ে মেনে নিতে তেমন কষ্টও হয়নি। আফিম যেমন তার সৎ মা ও বোনকে ভালো জানে, ঠিক তেমনি তার সৎ মা বোনও তাকে যথেষ্ট ভালো জানে। তাদের সবার মাঝেই একটা ভালো সম্পর্ক বিদ্যমান। সেই সাথে সম্পত্তি নিয়েও কোনো ভেজাল নেই, কারণ আরহান সাহেব তার বাংলাদেশের কোম্পানি আফিমের নামে করে দিয়েছেন এবং ইউএসএতে তার চলমান ব্যবসার উত্তরাধিকারী তার কন্যা সন্তান। আফিমের অফিসে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় সে বলতে গেলে সারাদিনই ব্যস্ততায় কাটায়। যেখানে সন্ধ্যেতেই বাড়ি ফিরে সেখানে আজ রাত 8টা বাজার পর বাড়ি ফিরেছে। গোসল সেরে নিচে আসতেই আফিমের মনে পড়ে আজ নাফিয়ার নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল।
মনে হতেই আফিম দ্রুত দাদির রুমের দিকে অগ্রসর হয়। কেমন যেন ভয় ভয় লাগছে তার। নাফিয়াকে শেষ একটিবারের জন্য হলেও সে দেখতে চায়, না হলে আগামী 4-5 দিনের এই দূরত্ব যেন তার জন্য অসহনীয় হয়ে উঠবে। তড়িৎ গতিতে দাদির কক্ষে প্রবেশ করতেই এক শীতল বাতাস এসে ছুঁয়ে আফিমের হৃদয়টাকে মুহূর্তেই শান্ত করে দেয়। বিছানায় দাদির পেছনে বসে দাদির মাথায় তেল দিতে দিতে গল্প করছে নাফিয়া, অর্থাৎ নাফিয়া এখনো যায়নি। আফিম শীতল চাহনিতে তাকিয়ে রয় তার দিকে। হঠাৎ আফিমকে দেখে চমকে যায় নাফিয়া, সেই সাথে আফিমের চাহনিতে কেমন যেন একটু লজ্জাও বোধ করে তাই। সে নীরবে দাদির পেছন থেকে ওঠেন, দাঁড়িয়ে আফিমের দিকে অগ্রসর হয়। নাফিয়া উঠতেই চোখ খুলে তাকান দাদি, দেখেন তার পোতা এসেছে, কিন্তু নাফিয়াকে আফিমের দিকে এগিয়ে যেতে দেখে সে আর কিছু বলেননি। নাফিয়া আফিমের একটু কাছে গিয়ে বলে ওঠে, আফিম, আপনি কি আমায় একটু আমার বাড়ি অবধি পৌঁছে দিবেন? আসলে আমি নিজে যেতে পারতাম, কিন্তু এখন তো রাত হয়ে গিয়েছে। এতটুকু বলে একটু থেমে সে আবারও বলে ওঠে, বিকেলেও যেতে পারতাম, কিন্তু ভাবলাম আজকের দিনটা শেষ করেই যাই। নাফিয়ার কথায় একটি চোরামো ভাব বেশ ভালোভাবেই বুঝতে পারছে আফিম। নাফিয়া যে তার সাথে দেখা না করে যেতে চায়নি বলেই রাত অবধি অপেক্ষা করেছে, তা বুঝতে আফিমের বেশি বেগ পেতে হলো না। সে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে, ইয়া শিওর মিস শেখ। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আফিম, পাশের সিটেই নাফিয়া। আফিমের গাড়ি চালানোর গতি কিছুটা এমন যে এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বিষয়টি নাফিয়ার বেশ ভালোই লাগছে। জানালা খোলা থাকায় ফুরফুরে বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে, সেই সাথে রাতের শহরে একা একই গাড়িতে প্রিয় মানুষের সাথে সময়টি উপভোগ করার মতোই। আফিম গাড়ি চালানোর মাঝেই আর চোখে বেশ কবার দেখে নিয়েছে নাফিয়াকে। নাফিয়াও এর বিপরীত নয়, সেও লুকিয়ে লুকিয়ে কবার দেখে নিয়েছে আফিমকে। হঠাৎ নাফিয়ার কানে সঙ্গীত শব্দ ভেসে ওঠে, এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়। এই মুহূর্তের জন্যই যেন এই গানটি তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে এমন গানে নাফিয়ার বেশ ভালো লাগছে, যার বহিঃপ্রকাশ তার ঠোঁটে বিরাজ করছে। সে ঠোঁটে এক চিলতে হাসি নিয়েই আফিমের দিকে তাকায়। আফিমও একই সময় তাকায় নাফিয়ার দিকে। উভয়ের চোখাচোখি হতেই নাফিয়া খানিকটা লজ্জা নিয়ে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে, আর আফিম ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে ড্রাইভিংয়ে মনোনিবেশ করে। অবশেষে পৌঁছে যায় তারা নাফিয়ার বাড়ির সামনে। নাফিয়া গাড়ি হতে নামতেই আফিমও গাড়ি হতে বেরিয়ে আসে। নাফিয়া আফিমের কাছে এসে ঠোঁটে হাসি নিয়ে বলে ওঠে, ধন্যবাদ আফিম। হাউ বোরিং। ব্রো কুচকে তাকায় নাফিয়া। আফিম বলে ওঠে, আই ডোন্ট ওয়ান্ট থ্যাঙ্কস লাইক দিস। তো কিভাবে চাইছেন? নাফিয়ার প্রশ্ন শুনে আফিম বাঁকা হেসে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে। চমকে আফিমের দিকে বেশ বড় বড় চোখ করে তাকায় নাফিয়া। আফিম বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে ওঠে, ঠিক এতটা কাছে এসে ঠোঁটের দিকে ইশারা করে বললাম, এখানে স্পর্শকে ধন্যবাদ বলতে হয়। চোখ আরো বড় করে নাফিয়া বলে ওঠে, ছি আফিম, কতটা লুচু আপনি। আমি লুচু? একদম। তাহলে তো একটু লুচুগিরি করতেই হয়। বলেই নাফিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে আরম্ভ করে আফিম। আবারও নাফিয়ার হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। নাফিয়া মৃদু স্বরে বলে ওঠে, কোন অধিকারে, কোন অধিকারে এতটা কাছে আসা? ঠোঁটে হাসি রেখেই আফিম বলে ওঠে, আমার আগে অন্য কোনো ছেলের সাথে মিশেছ? অন্য কোনো ছেলের সাথে রাতে একা ছাদে থেকেছ? ঘোড়ায় চড়েছ? ড্যান্স করেছ? তবে কোন অধিকারে আমাকে নিজের এতটা কাছে আসার অনুমতি দাও? আফিমের করা প্রশ্নে নিশ্চুপ হয়ে যায় নাফিয়া। এর উত্তর কি? এর উত্তর কি এই যে আফিমের কাছে আসাটা তার ভালো লাগে। আফিম তার কাছে আসলেই তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং সে এক অন্যরকম আনন্দ অনুভূতি উপভোগ করে। সে এ সময়গুলো খুব করে উপভোগ করছিল। আফিমের কাছে আসায় তার যে অনুভূতি হয় সে অনুভূতি সে বারংবার চায়। কিন্তু এসব অনুভূতির কারণ কি?
নাফিয়াকে নিশ্চুপ দেখে আফিম আর কিছু বলে না। টুপ করে নাফিয়ার নাকে একটা চুমু বসিয়ে দিয়ে বলে ওঠে, টেক কেয়ার। কথাটি বলে নাফিয়াকে ছেড়ে দিয়ে আফিম নিজ গাড়িতে যেয়ে বসে পড়ে। নাফিয়ার ঘোরের মাঝে যেন সব হলো। ঘোর কাটাতেই দেখে আফিম গাড়ির ড্রাইভিং সিটে বসে ঠোঁটে আলতো একটা হাসি নিয়ে নাফিয়াকে ইশারা করে বাড়ির ভেতরে যেতে বলে। আর নাফিয়া কিছুটা সময় আফিমের দিকে তাকিয়ে থেকে হুট করে উল্টো দিকে ঘুরে নিজের বাড়ির দিকে অগ্রসর হয়। ঠোঁটে ফুটে ওঠে আলতো লজ্জারাঙা হাসি। পরিবারের সবার সাথে প্রায় অনেকটা সময় কাটিয়ে রাত 12টায় নিজ কক্ষে ফেরে নাফিয়া। অনেক ভালো লাগছে তার নিজ পরিবারের সাথে এতটা দিন পর সময় কাটাতে পেরে। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে চোখ জোড়া বুঝতেই নাফিয়ার চোখের সামনে ভেসে ওঠে গত রাতে ছাদে আফিমের সাথে একসাথে নাচার কিছু মুহূর্ত। বিনা কারণেই ঠোঁটে হাসি ফুটে ওঠে নাফিয়ার। সোজা হয়ে শোয়া থেকে ডান দিকে কাত হয়ে শুয়ে চোখ জোড়া বুঝতেই আবারও নাফিয়ার চোখের সামনে ভেসে ওঠে আজকের মুহূর্তগুলো, যেখানে হুট করেই আফিম তাকে নিজের কাছে টেনে এনেছিল, আর শেষে তার নাকে আফিমের ঠোঁট ছোঁয়ানোর মুহূর্তটা। মনে পড়তেই মনে এক রাশ লজ্জা ও মুগ্ধতা এসে ভর করে। সাথে সাথেই সে পাশ ফিরে বাম দিকে কাত হয়ে শয়। ঠোঁটে হাসি বজায় রেখেই আবারও চোখ জোড়া বুঝে নেয় সে। চোখ বুঝতেই তার চোখের সামনে সেই মুহূর্তটা ভেসে আসে যখন আফিম প্রশ্ন করেছিল, কোন অধিকারে আমাকে নিজের এতটা কাছে আসার অনুমতি দাও। চটজলদি চোখ জোড়া মেলে তাকায় নাভিয়া। আবারও এক অদ্ভুত অনুভূতি এসে জায়গা করেছে তার মনে। এই অনুভূতিতে আছে লজ্জা, মুগ্ধতা, সেই সাথে কিছুটা দ্বিধা। নাভিয়ার মনে হচ্ছে সে হয়তো আফিমকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু তা কতটা ঠিক সেটি নিয়ে সে নিশ্চিত হতে পারছে না। হতেও তো পারে এসব শুধুই মুগ্ধতা বা আকর্ষণ। বারান্দায় হাতে কফির মগ ধরে দাঁড়িয়ে আছে আফিম। আকাশটা আজ অন্ধকার, না আছে চাঁদ আর না দেখা যাচ্ছে তেমন তারার সমাবেশ। তাও অন্ধকার সেই আকাশের দিকে তাকিয়ে আছে সে। নাভিয়া তার জীবনে আসার পর হতে এখন অবধি ঘটা সকল স্মৃতি একের পর এক স্মৃতিচারণ করছে। প্রথম দিনে নাভিয়ার চেহারা সেই মায়ায় আকর্ষিত হয় আফিম। তারপর আফিমের করা প্রতিটি অন্যায়ের জবাব দেওয়ায় যে সাহসটা নাভিয়া দেখিয়েছিল, তাতে আফিম বাধ্য হয় নাভিয়াকে নিয়ে ভাবতে। সেই সাথে নাভিয়ার আচার আচরণ, স্বভাব চরিত্রের বৈশিষ্ট্য যা এই 3 মাসে ফুটে উঠেছে, তাতে আফিমের মনে নাভিয়ার জন্য তৈরি হয়েছে মুগ্ধতা। সেই সাথে নাভিয়াকে অভ্যস্তও হয়ে গিয়েছে সে। বিকেলে নাভিয়া ও তার বাবা সোফায় বসে টিভি দেখছে। সেই সাথে বাবা ও মেয়ের একটু আধটু গল্পও হচ্ছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় নয়না বেগম। নাভিয়ার পাশে বসে তিনি বলে ওঠেন, তোমায় কিছু বলতে চাইছি। বলো আম্মু। কথাটি গুরুত্বপূর্ণ। এই যে শুনছেন, টিভিটি অফ করুন তো। এবার ঠিক হয়ে বসে নাভিয়া। হঠাৎ তার মায়ের কি এমন গুরুত্বপূর্ণ কথা বুঝতে না পারায় কিছুটা গম্ভীর ভাব নিয়ে মায়ের দিকে তাকায় নাভিয়া। নাভিয়ার বাবা টিভিটি অফ করতেই নয়না বেগম বলে ওঠেন, নাফিয়া, একটি বিষয় তুমি ভালো করেই জানো, আমাদের আর্থিক কোনো সমস্যা নেই। ঢাকায় 1 তালা বাড়ি এবং গ্রামের তোমার দাদার 2 তালা বাড়িটি আমাদের। সেই থাকে। তোমার বাবার জায়গা জমি খুব যে কম তা কিন্তু নয়। ভ্রু কুঁচকে নাভিয়া বলে ওঠে, হঠাৎ এসব কথা? আমার কথা শেষ হয়নি। তুমি এও জানো যে তোমার চাচা বাটপাড়ি করে তোমার বাবাকে তোমার দাদার বাড়ির কোনো অংশ না দিয়ে সেই বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন। আর নিজের পৈতৃক ভিটা বাঁচাতেই তোমার বাবা নিজের আপন ভাইয়ের থেকে নিজের বাবার বাড়ি ক্রয় করে। আর এই বাড়ি কিনতেই তিনি এক বড় লোক নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, যার বোঝা এখনো বয়ে বেড়াচ্ছে। লোন না দিয়ে তিনি নিজের জমি বিক্রয় করতে পারতেন, কিন্তু তা সে কোনোভাবেই করতে চায়নি। হ্যাঁ মা, সবটাই জানি। হঠাৎ আজ এগুলো নতুন করে বলার কি হলো? দেখো নাফিয়া, আমি জানি তুমি চাইছো দ্রুতই তোমার বাবাকে এই ঋণ থেকে মুক্ত করতে, যা সন্তান হিসেবে তোমার কর্তব্য। কিন্তু তার আর প্রয়োজন নেই। ঋণ আর বেশি নেই, মাত্র 2 লাখের মতো আছে, যা সামনের কিছু মাসের মধ্যেই শোধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কিন্তু এটিও তো আমি জানি মা। এখন মূল কথাটি বলছি। আমাদের সমাজে এই প্রচলিত বাণী আছে, মেয়েরা কুঠিতে বুড়ি। সেথায় তোমার বয়স 18 বছর হয়ে গিয়েছে, যা অতিরিক্ত। আমি এবং তোমার বাবা তোমার বিয়েটায় আর দেরি করতে চাইছি না।
তাই তোমার আর চাকরি করতে হবে না সামনের মাস থেকে। এই মাসে তাদের জানিয়ে দিও। মায়ের কথায় একদম চুপ হয়ে যায় নাভিয়া। মুহূর্তে চোখ জোড়া ঝাপসা হয়ে যায় তার। এক তীব্র ভয় নিজের মাঝে অনুভব করছে সে। এ ভয়টি শুধুই আফিমকে হারানোর ভয়। টুপ করে নাভিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেই নয়না বেগম বলে ওঠেন, মা, এখনই কেন বিয়ে করতে হবে? 28 বছর বয়স কম নয় নাফিয়া। বাবা, তুমি কিছু বলো। পত্রিকা হতে চোখ উঠিয়ে নিজের মেয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠেন, তোমার মায়ের সাথে সহমত। আর দেরি করা ঠিক হবে না। তবে একটি বিষয় বলতে চাচ্ছি, তোমার কোনো পছন্দ থেকে থাকলে বলতে পারো। ওর আবার কিসের পছন্দ? আমরা যা সিদ্ধান্ত নিব তাই ওর জন্য সঠিক। ভুল বললে নয় না, জীবনসঙ্গী ওর, সংসার করবে ও। তাই ওর জন্য কোন মানুষটি উপযুক্ত হবে তা ওই ভালো বুঝতে পারবে। আমাদের সময় তো বাবা মাই বিয়ে ঠিক করেছিল, আর সেই কালে বিয়ে টিকতো। এখনকার বাচ্চারা নিজের পছন্দে বিয়ে করে, তারপরেও তো হয় তালাক। আবারও ভুল বললে নয় না। আগের যুগের নারীরা ছিল এমন যে মরে যাবে কিন্তু স্বামীর বাড়ি ছাড়বে না। তারা হাজারো অত্যাচার কষ্ট সহ্য করে সংসার করে গিয়েছিলেন দেখে বিবাহ বিচ্ছেদ তেমন হতো না। আর এখনকার নারীরা স্বাধীন। তারা এখন মুখ বুজে অত্যাচার সহ্য করে স্বামীর সংসারে পড়ে থাকে না। সে সাথে বিবাহ বিচ্ছেদ তখন মানুষ যেমন ভয় পেত, এখন সময় এটি তেমন কোনো ব্যাপারই না। আগের কালের থেকে এখনকার সময়ে বিবাহ বিচ্ছেদ বাড়ছে, কারণ যুগ পাল্টাচ্ছে। এর সাথে বগরা বিয়ে ঠিক করা বা ছোটরা নিজেরা পছন্দ করাটা কোনোভাবেই জটিল নয়। উত্তরে কিছু বলেন না নয়না বেগম। স্বামীর কথায় যুক্তি খুঁজে পাচ্ছেন তিনি। নয়না বেগম নাভিয়াকে উদ্দেশ্য করে প্রশ্ন করে ওঠেন, পছন্দের আছে কেউ? উত্তরে বলার মতো কিছুই পায় না নাভিয়া। কী বা বলবে সে? আফিম তাকে পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা, বিয়ে করবে কিনা, কিছুই তো জানে না সে। উত্তরে কিছু না বলে সোফা থেকে উঠে নিজের কক্ষের দিকে অগ্রসর হয় নাভিয়া। নয়না বেগম নাভিয়াকে থামাতে চাইলে নাভিয়ার বাবা ইশারায় নিষেধ করেন নিজ স্ত্রীকে। কেমন যেন সব উলট পালট লাগছে নাভিয়ার। আফিমকে ঘিরে তার এত এত অনুভূতিগুলোর কি নাম দেবে তাই এখন নিশ্চিত করতে পারল না সে। এরই মাঝে এতগুলো চিনতে এসে পড়েছে তার ওপর। একদিকে বাবা মা বিয়ের কথা বলায় অদ্ভুত রকমের ভয় কাজ করছে নাভিয়ার। এই ভয়টাতে কেমন যেন কষ্ট আছে, বিচ্ছেদ হওয়ার আতঙ্ক আছে। সেই সাথে আফিমের মনে তার জন্য কিরূপ অনুভূতি কাজ করে তা নিয়েও ভীষণ চিন্তিত নাভিয়া। আফিম কি তাকে ভালোবাসে, নাকি সাময়িক সময়ের মোহ এর জন্যই কাছে আসা? এসব চিন্তার বোঝা বয়ে বেড়াচ্ছে নাভিয়া। তেমন করে আর কারো সাথে কথা বলছে না, রুম হতে দরকার ছাড়া বের হচ্ছে না। কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে সে। নয়না বেগম সহ বাড়ির সবাই বিষয়টি খেয়াল করে, কিন্তু নাভিয়ার বাবা সবাইকে বলেছেন নাভিয়াকে কোনো প্রশ্ন না করে নিজের মতো করে কয়েকদিন থাকতে দিতে। কারণ সে উপলব্ধি করতে পারছেন তার মেয়ে কিছু একটা নিয়ে চিন্তিত। আর তাই হয়তো নাভিয়া একান্তে সময় কাটাতে পারলে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে। নাভিয়া নিজের বাসায় আসার পর আজ দ্বিতীয় রাত। বারান্দায় দাঁড়িয়ে আকাশ পানে তাকাতেই নাভিয়ার আফিমের সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত মনে পড়ে যায়। দুজনার বেশিরভাগ স্মৃতি এই আকাশের সাথে। রাতের আকাশ, চাঁদ, তারা। নাভিয়া আপন মনেই ভাবে আজ যদি তাদের মাঝে প্রেম নামক সম্পর্কটি থাকতো, তবে বলা যেত আমাদের প্রেমের সাক্ষী এই আকাশ, বাতাস, ওই চাঁদ ও তারা। ভাবতেই হেসে ওঠে নাভিয়া। এই বাক্যগুলো খুবই হাস্যকর লাগে তার কাছে। বাংলা সিনেমাগুলোতে নায়ক নায়িকাদের প্রেমের সাক্ষী তো এই আকাশ, বাতাস, চাঁদ, তারাই হয়। আর আজ কিনা তারও একই অবস্থা। ভাবা যায়। হঠাৎই নাভিয়ার মুঠোফোনটি বেজে ওঠে। এত রাতে কে কল দেবে ভেবে পায় না সে। ফোনটি হাতে নিতেই দেখে আননোন নাম্বার। ভ্রু কুচকে ফোনটি রিসিভ করে কানে ধরে বলে ওঠে সে, আসসালামু আলাইকুম। কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজই আসে না। নাভিয়া চুপ করে আছে ওপাশের মানুষের কিছু বলার অপেক্ষায়। কেউ কল দিয়ে এভাবে চুপ করে থাকবে কেন তা বুঝে উঠতে পারছে না সে। হঠাৎই তার মনে হয় কলটি কি কোনোভাবে আফিম দিয়েছে। মনে হতেই ধীরে ধীরে নাভিয়ার হৃদস্পন্দন বাড়তে শুরু করে। নাভিয়া মৃদু স্বরে বলে ওঠে,
আফিম? আর কিছু বলতে পারে না নাফিয়া। এক তো সে সন্দিহান আফিমি কল দিয়েছে কিনা, দ্বিতীয়ত হয়তো আফিমি কল দিয়েছে ভেবে নাফিয়ার ভীষণ খুশি খুশি অনুভব হচ্ছে, সেই সাথে তার হৃদস্পন্দন বেড়ে চলছে। কিছুটা সময় উভয় নীরবতার পর ফোনের ওপাশ হতে আলতো স্বরে একটি আওয়াজ আসে। মিস শেখ? শব্দটি শোনার সাথে সাথেই যেন নাফিয়ার হৃদস্পন্দন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। অতিরিক্ত খুশি তার ঠোঁটের আলতো হাসিকে অনেকটা বৃদ্ধি করে দিয়েছে। খুশিতে নাফিয়া যেন কিছু বলতেই পারছে না। কয়েক সেকেন্ড সময় নিয়ে নাফিয়া কিছুটা স্বাভাবিক হয়ে বলে ওঠে, আফিম, হুম, এত রাতে? দাদি ঠিক আছে? আছে। ও। আবারও দুজনেই চুপ। কিছুটা সময় নীরবতায় চলে তাদের মাঝে। আফিম বলে ওঠে, আই ওয়ান্ট টু সি ইউ টুমরো অ্যাট হোম। কথাটি বলেই ফোন কেটে দেয় আফিম। রাত ঠিক 10টা বাজে। আফিমের কথা রাখতেই নিজের পরিবারকে বুঝিয়ে আজই আফিমদের বাড়িতে চলে আসে নাফিয়া। ঠিক সন্ধ্যে 7টায় এ বাড়িতে এসে পৌঁছায় সে। দাদি ও সানিয়া বেগম উভয়ের সাথে দেখা হলেও আফিমের দেখা পায় না সে। তার দু চোখ জোড়া আফিমকেই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু চোখের তৃষ্ণা মিটল কই। দাদি ঘুমিয়ে যাওয়ায় নিজ কক্ষে এসে গোসলটা সেরে বারান্দায় যেয়ে দাঁড়ায় নাফিয়া। মনটা তার ভালো নেই। আফিমকে একটি বারের জন্য হলেও আজ দেখতে চায় সে। আকাশপানে তাকে মুখ গোমরা করে সে বলে ওঠে, কাল তো খুব বলেছিল আই ওয়ান্ট সি ইউ টুমরো অ্যাট হোম, আর এখন নিজেরই খবর নেই। ঠিক এই সময়ই নাফিয়ার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। অমনি ধূপ করে ওঠে নাফিয়ার হৃদয়। হয়তো আফিম এসেছে। এই ভেবে ধুকপুক করার হৃদয় নিয়ে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায় সে। এক বুক আশা নিয়ে দরজা খুলতেই দেখতে পায় দরজার ওপাশে একজন গৃহ পরিচারিকা দাঁড়িয়ে আছে। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল নাফিয়ার। ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি বলে, আফিম স্যার, আপনাকে ছাদে যেতে বলেছেন ম্যাম। বিগড়ে যাওয়া মেজাজ আবারও ভালো হয়ে যায় নাফিয়ার। সে কোনো মতে ওড়না পেঁচিয়ে ছাদের দিকে এক প্রকার দৌড়ে অগ্রসর হয়। ঠোঁটে তার আলতো হাসি। ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে আফিম, পরনে সাদা একটি শার্ট এবং ব্লু জিন্স প্যান্ট। বাতাসে তার শার্ট সহ চুলগুলো নড়ছে, আর সে নিস্তব্ধ হয়ে এক দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে আছে। আকাশে আজও চাঁদ নেই, তবে আজ তারা আছে। কালো আকাশটায় ঝলমলে তারাগুলো দেখতে বেশ লাগছে আফিমের। ছাদে এসে আফিমের পেছন দিকটা চোখে পড়ে নাফিয়ার। আফিমের উপস্থিতি তার মাঝে ভালো লাগা তৈরিতে সক্ষম। সাদা শার্টে আফিমকে পেছন থেকে দেখতে খুব ভালো লাগছে তার। না জানি সামনে দিয়ে দেখতে কতটা সুন্দর লাগছে ছেলেটিকে। নাফিয়া ধীর পায়ে আফিমের পাশে গিয়ে দাঁড়ায়। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকায় আফিম। নাফিয়াকে দেখে দৃষ্টি স্থির রাখে নাফিয়ার দিকে। আবারও এই গাঢ় খয়েরি রঙের চোখে ঘায়েল হলো নাফিয়া। দুজনেই একে অপরের চোখের গভীরতা মাপতে ব্যস্ত হয়ে পড়ে। আফিম ধীর পায়ে নাফিয়ার দিকে এগিয়ে আসতে শুরু করে। এবার আর নাফিয়া পিছিয়ে যায় না, বরং আফিমের চোখে চোখ রেখে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আফিম নাফিয়ার কাছে এসে দু হাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে নাফিয়াকে একদম নিজের কাছে নিয়ে এসে মৃদু স্বরে বলে ওঠে, ইউ ওয়ন্ট গেট লিভ এনিমোর। আফিমের বলা কথাটি শোনা মাত্রই নাফিয়ার মনে এক রাশ ভালো লাগা এসে জায়গা করে নেয়। তবে কি আফিম চায় সে সর্বদাই আফিমের বাড়িতে থাকুক? ঠিক এই মুহূর্তেই নাফিয়ার মনে পড়ে তার মা বাবা তার জন্য ছেলে পছন্দ করেছে। ভালো লাগাগুলো মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেল। নাফিয়া আফিমের চোখে চোখ রেখে বলে ওঠে, আগামী মাসে হয়তো আমায় এই চাকরিটি ছাড়তে হবে। কথাটি শোনা মাত্রই আফিমের চেহারায় স্বাভাবিকতা পরিবর্তন হয়ে রাগান্বিত ভাব প্রকাশ পেতে আরম্ভ করে। আফিম নাফিয়ার কোমর আরেকটু শক্ত করে ধরে বলে ওঠে, অ্যান্ড ইউ থিঙ্ক আই উইল অ্যালাউ ইউ টু ডু দিস? হ্যাঁ। উত্তরে নাফিয়া মৃদু স্বরে বলে ওঠে, বাবা মা আমার বিয়ের জন্য ছেলে পছন্দ করেছে। সাথে সাথেই আফিম নাফিয়ার কোমর হতে নিজের হাত ছুড়িয়ে নেয়। এক দু পা পিছিয়ে গিয়ে এক দৃষ্টিতে নাফিয়ার চোখে চোখ রেখে দাঁড়ায় আফিম। আফিম যে ভীষণ রেগে গিয়েছে তা বুঝতে বাকি রইল না নাফিয়ার। আফিম আর কিছু না বলেই স্থান ত্যাগ করার জন্য অগ্রসর হতেই নাফিয়া আফিমের হাত ধরে ফেলে। ভীষণ খারাপ লাগায় নাফিয়ার চোখ জোড়া কিছুটা ঝাপসা হয়ে আসছে। সে আফিমের হাত ধরেই বলে ওঠে, বিয়েতে আমার মত নেই। নাফিয়ার দিকে ফিরে তাকায় আফিম। নাফিয়া আবারও বলে ওঠে,
না এই বিয়ে করতে চাইছি আর না এই চাকরি ছাড়তে চাইছি। নাফিয়ার কথায় আফিমের চেহারা যে রাগান্বিত ভাবটা প্রকাশ পেয়েছিল তা দূরীভূত হয়ে গেল। সে নাফিয়ার দিকে ফিরে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে,